দুনিয়ার সবাই লোভী। পুরুষের প্রথম স্পর্শ পেয়েছিলাম যখন আমার ৮ বছর বয়স। তাও আমার আপন খালাতো ভাইয়ের থেকে। বেড়াতে এসেছিল আমাদের বাড়িতে, সবাই ওকে খুব আদর করত। তাই কখনো কাউকে ওর বিপক্ষে বলার সাহস পায়নি। লুকোচুরি খেলার ছলে আমাকে আলাদা ঘরে নিয়ে যেত। লুকিয়ে থাকার নামে আমার শরীরের এমন কোনো জায়গা নাই স্পর্শ করেনি। আমার জন্মের পর নাকি আমাকে নিয়ে সারা পরিবারের কান্না মেলা বসে গিয়েছিল। আমার মাও নাকি আমাকে দুধ দিত না মেয়ে হয়েছে বলে। সবাই ভেবেছিল আমি ছেলে হয়ে সবার মনের আশা পূরণ করব। আমার বাবা দেয়ালে মাথা ঠুকে কেঁদেছিলেন অনেক। অথচ তারা কেউই ভাবেনি তাদের সবার জন্মই কোনো না কোনো নারীর গর্ভ থেকেই। মা বলতো আমার গ্রোথ খুব অল্প বয়সে অনেক বেড়ে গিয়েছিল। আমি সুন্দর কিনা জানি না, কিন্তু আমি বেড়ে ওঠার সাথে সাথে আমার বাবা মায়ের আর আমাকে নিয়ে কোনো আফসোস ছিল না। গ্রামের সবাই আমাকে দেখলে আর চোখে সরিয়ে দেখতো। একবার দেখলে আরেকবার আমাকে দেখতে চাইতো। নানা মানুষের নানা কথায় প্রাইমারি পার হতে না হতেই আমার পড়াশোনার ইতি ঘটে। আমার যখন বয়স ১৩ বছর আমার বাবা মারা যান। এতিমকে সবাই সান্ত্বনা দিতে এসেছিল, সেই সাথে এসেছিল সম্পর্কে নানার বয়সী মানুষ। এসে আদরের ছলে কত যে বুকে হাত দিতে চেয়েছে তার আর হিসাব কে রাখে। মা যেদিন আমাকে কাকার কাছে রেখে চলে গেল অন্য কারোর ঘরে, সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার জীবনের আপন বলে আর কেউ রইল না। তখন আমার বয়স ১৪ বছর। এক রাতে আমার কাকার ছোট ছেলে, যে কিনা আমার চেয়েও ১ বছরের ছোট, সে আমার ঘরে আসলো। এসে চুপি চুপি আমার পাশে বসে আমাকে বলে, ঋতু আপু, তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। ওর অমন কথা শুনে আমি চোখের পানি আটকে রাখতে না পেরে ওকে ধরেই কেঁদে ফেলেছিলাম। মন থেকে তো কেউ আমাকে পাশে আছে বলেই না। যেহেতু লেখাপড়া করি না, তাই সারাদিন কাকার ঘরের কাজ করাই আমার প্রতিদিনের কাজ হয়ে গেল। ঘর মোছা, থালা বাসন মাজা, সবার কাপড় চোপড় ধোয়া। রান্নাটা কাকিমাই করতো, কিন্তু সব কাটাকাটি আমাকে দিয়েই করাতো। এই ছোট বয়সেই এত কিছু করতে হাঁপিয়ে উঠতাম। তাও মনে হতো আপনের ঘরেই তো আছি। কিছুদিন যেতেই বুঝলাম কাকি আর কাকার বড় ছেলে আমাকে সহ্য করতে পারছে না। তারা কাকাকে বারবার আমার বাবার ওই অল্প একটু রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ফেলতে কাকাকে চাপ দিচ্ছিল। আমি আর কি করব সম্পদ দিয়ে, তাদের কাছেই তো থাকি। তাই আমিও মনে মনে ভেবেছিলাম ওই সব দিয়ে কি লাভ, নিয়ে যাক, কারণ স্বার্থের এই দুনিয়ায় সবাই শুধু নিজের কথাই ভাবে। একদিকে এলাকার ছেলেরা নাকি সারাক্ষণ এ বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, এ নিয়ে প্রতিদিন কাকা কাকির মাঝে ঝগড়া হতেই থাকলো। আমি যথেষ্ট লোকচক্ষুর আড়ালে থাকি যেন আমার জন্য এ বাড়ির মানুষ বিরক্ত না হয়। তবুও এমন কিছু হচ্ছে ভেবে নিজেকে খুব খারাপ মনে হতে থাকে। তাদের ঝগড়াঝাটি আমি চুপচাপ শুনি। মাঝে মধ্যে মা বাবার ছবি বুকে জড়িয়ে অনেক কাঁদতাম। কোথায় রাজকন্যার মতো ছিলাম আর কোথায় এলাম। বাবা মা ছাড়া পৃথিবীতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। এই বয়সের একটা মেয়ের কি বা বুদ্ধি থাকে, তাও আমি ওই বয়সেই একজন প্রাপ্ত বয়স্কদের মতো ভাবতে শুরু করলাম। ধীরে ধীরে ১৫তে পা দিলাম। গোদ ভালো থাকায় দেখতেও বড় বড়ই লাগতো, শরীরেও কিছু পরিবর্তন আসছিল। কিন্তু আমাকে এসব বিষয় নিয়ে বোঝানোর কেউ ছিল না, তাই নিজে নিজেই সব বুঝে চুপচাপ থাকতাম। একদিন সকালে কাকারা সবাই চলে গেল ঢাকা। বাড়িতে রয়ে গেল শুধু তাদের বড় ছেলে। তার কলেজে পরীক্ষা দেখে যাবে না, আমার উপর দায়িত্ব তার খেয়াল রাখার। কলেজ থেকে আসলে ভাত দেওয়া, চা লাগলে চা করে দেওয়া, এই সব করে ঠিকঠাকভাবে সারাদিন কাটলাম। রাতে ভাইয়া বলল তার রুমে যেন থাকি। তার নাকি একা একা ভয় লাগে, কিন্তু আমার তো অন্য কারোর ঘরে শুতে অভ্যাস নেই। তাও কি না এমন ১৭-১৮ বছরের ছেলের ঘরে। অনিচ্ছাকৃত বাধ্য হয়েই যেতে হলো তার ঘরে। সে খাটে আর আমি ফ্লোরে শুয়ে পড়লাম। বারবার কাপড় টেনে ঠিক করছি। এত গরমের মধ্যেও গায়ে চাদর নিয়ে শুয়ে আছি। প্রচণ্ড গরম, তাও গায়ে চাদর দিয়ে রেখেছিলাম। ঘুম আসছিল না, কারণ এভাবে কখনো এক ঘরে কোনো ছেলের সাথে থাকি নাই আগে। অজানা এক ভয়ে কেঁপে উঠছিলাম একটু পর পর। কিছুক্ষণ পর বুঝতে পারি ভাইয়া খাট থেকে নেমেছে। টয়লেটে যাবে ভেবে আমি ঘুমের মতো করে পড়েছিলাম, কিন্তু ঠিক একটু পরেই আমার
কোমরে কারোর স্পর্শ পাই। হাতটা কোমর থেকে অল্প অল্প করে উপরের দিকে উঠছিল। ভয়ে সংশয়ে আমি পাথর হয়েছিলাম। যেন কি হচ্ছে, কিভাবে হচ্ছে জানি না। যখন হাতটা পুরোপুরি আমার বুকের উপর রাখা হলো, তখন আমি মানুষটার দিকে ঘুরে তাকালাম। ভাইয়া আমার দিকে একটা হাসি দিয়ে আরেকটা হাত আমার বুকের উপর রাখল। আমি অন্ধকারে অনুভব করলাম আমার কেউ নেই এই দুনিয়ায়। তারপর শুরু হলো এক অমানবীয় ও নির্যাতন। চোখ বেয়ে পানি পড়ছিল আমার, কিন্তু সেদিন শেষ রক্ষা হয়নি। পরদিন কাকা কাকি সবাই আসলো। আমি তাদের সব কিছু খুলে বললাম, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি। বিশ্বাস করলেও নিজের ছেলের জন্য উল্টো আমাকে অপয়া মিথ্যাবাদী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি অনেক অনুনয় করেও তাদের কাছে ঠাঁই পাইনি। তাদের কথা বাড়ি থেকে বেরিয়ে যা। সর্বশেষে আমার জায়গা হলো রাস্তায়। কিন্তু সমাজের লোভতর মানুষের নামক হিংস্র পশুর এই জগতে হয়তো নিঃশেষ হতে হবে আমাকে। তাই ঠিক করলাম আত্মহত্যা করব। রাস্তার উপরে বিশাল ব্রিজ থেকে লাফিয়ে পড়ার মনস্থির করলাম। যখনই লাফ দিব, তখনই পুলিশের টহলরত এক গাড়ি আমাকে আটকে দিল। এই সংসারে আমার কেউ নেই বলেই তাদের পরিচয় দিলাম। আমি অনাথ, এতিম, একা। সেই গাড়িতে একটি যুবক বয়সের পুলিশ সদস্য ছিল। সে আমাকে তার বাসায় তার মায়ের কাছে নিয়ে গেল। আমি সব কথা তাদের খুলে বললাম, কারণ ছেলেটি আমাকে বিয়ে করতে মনস্থির করেছে। আমি এই ভালো মানুষটিকে ঠকাতে চাই না, তাই সবটা খুলে বললাম। পৃথিবীতে যেমন পশুর মতো মানুষ আছে, তেমন মহামানবও যে আছে তা আজ বুঝলাম। সে আমার সব কথা শুনে আমাকে সান্ত্বনা দিল। তারপর আমাকে বিয়ে করলো। বিয়ের পর তার ভালোবাসায় আমি আমার দুঃখ কষ্ট ভুলতে শুরু করলাম। আমাদের সংসার চলছে ভালোই, কিন্তু এসব সহ্য হয়নি পাড়া প্রতিবেশীদের। তারা আমার শ্বশুর শাশুড়িকে আমাকে নিয়ে নানান কটু কথা শোনায়। এতে তারা আমাকে কিছু না বললেও কষ্ট হয় খুব আমার। জানি না বাকি জীবন কিভাবে কাটাবে। মানুষ মানুষের সুখ দেখতে পারে না। একজন মানুষ ভালো থাক, এটা বোধহয় মেনে নিতে সমাজের খারাপ মানুষগুলোর ভালো লাগে না। সমাপ্ত।